কই গো শর্মা, আমার জলের বোতলটা কোথায় রাখলে? এই অফিসের ব্যাগটা গুছিয়ে রেখেছো তো? আগে হ্যাঁ মশাই, খাটের উপরেই সব গোছানো আছে, একটু দেখো ভালো করে। বৌদি, ও বৌদি, আমার টিফিন বক্সটা রেডি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ পুতুল, হয়ে গেছে, একটু দাঁড়াও। এই নাও তোমার টিফিন বক্স। ঠিক আছে বৌদি, আসছি তাহলে। আরে কোথায় যাচ্ছ? খেয়ে তো যাও। না না বৌদি, আমার একদম সময় নেই, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে বললে হয়? না খেয়ে গেলে চলবে কি করে বলো দেখি? আমার লক্ষ্মী বৌদি রাগ করে না, আসি গো, টাটা। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাই তো শুধু জানো, লক্ষ্মী বৌদি রাগ করো না, ব্যাস। এদিকে না খেয়ে খেয়ে শরীরটা শুকিয়ে যাচ্ছে, সেদিকটা একটু খেয়াল রাখবে না? কি হয়েছে গো বৌদি? আরে দেখোই না, এই পুতুলটা প্রায় দিনই না খেয়ে বেরিয়ে যায়, ওনার নাকি সময় নেই। আর কিছু বললে ওই লক্ষ্মী বৌদি রাগ করো না, জানেই তো এই কথাটা বললে বৌদি গলে যাবে, তাহলে আর কি। ওর কথা আর বলো না, ও সবসময় এরকমই। বেলা 9টার সময় ঘুম থেকে উঠবে, আর উঠেই তাড়াহুড়ো বাঁধিয়ে দেবে কলেজ যাওয়ার জন্য। আচ্ছা যাকে, তুমি আমার দোকানের চাবিটা তাড়াতাড়ি দাও দেখি, এবার দোকানে বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি রে। আরে নে, এতে দুটো রুটি আর তরকারি দিয়েছি, মাঝখানে খেয়ে নিবি কিন্তু। দোকান থেকে ফিরতে ফিরতেই তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। সত্যি বৌদি, তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। মা মারা যাওয়ার পর আমরা কেমন জানি একা হয়ে গিয়েছিলাম, বড্ড ফাঁকা ফাঁকা লাগতো আমাদের। কিন্তু তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো, সেদিন থেকে আবার সেই আনন্দ ফিরে পেয়েছি। বলতে গেলে আমরা আবার মায়ের কোল ফিরে পেয়েছি। কত সুন্দর করে আমাদেরকে আগলে রেখেছো তুমি। দূর বোকা, তোরাই তো আমার সব, তোরা ছাড়া আমার আর কে আছে বল? আচ্ছা বৌদি, আসি এবার, দেরি হয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে, সাবধানে যেও, আর দোকানে কোনো খরিদ্দারের সঙ্গে ঝামেলা করবে না কিন্তু। আরে বৌদি না না, সেটা আবার তুমি বলে দেবে। আমি এলাম। হ্যাঁ গো, কত রাত হয়ে গেল, সুদীপটা এখনো বাড়ি ফিরলো না কেন বলো তো? আমার তো খুব চিন্তা হচ্ছে। আরে চিন্তা করো না, এখনই চলে আসবে। জানো তো তোমার দেওরের কথা, কাজ পাগল ছেলে, দোকান ছেড়ে বেরোতেই চায় না। দোকান থেকে চলে এলে নাকি ওর খরিদ্দার সব ফিরে যায়, ভাবো একবার। তবে যাই বলো বর্দা, ছোটদা কিন্তু ব্যবসা নিয়ে খুব সিরিয়াস, প্রচুর পরিশ্রম করে কিন্তু। সে আর জানি না, পরিশ্রম করে বলেই তো ছোট একটা দোকান থেকে আজ এত বড় দোকান করতে পেরেছে। সবই তো ওর পরিশ্রমের ফল। তবে আমারও অনেকটা সাহায্য করে ও। ও সংসারে খরচ দেয় বলেই তো সংসারটা এত সুচ্ছলভাবে চলে। না হলে আমি বা কত টাকা মাইনে পাই, ওই মাইনের টাকাতে তো কারো ঠিক মতো চলেই না। এভাবে কেন বলছো দাদা? তুমি তো এতদিন আমাদেরকে দেখাশোনা করেছো। সেই ছোটবেলায় আমাদের দুই ভাই বোনের পড়াশোনার খরচ সামলানো, সংসার সামলানো, আমাদের চাহিদা পূরণ করা, সব কিছুই তো তুমি সামলে এসেছো। এমনকি আমার দোকানটাও তুমি করে দিয়েছিলে বর্দা। আর যদি একটু ইনকাম করে তোমার হাতে দিতে না পারি, তাহলে তো ভগবানও কোনো দিন আমাকে ক্ষমাই করবে না। এটা তো আমার কর্তব্য দাদা। একদম ঠিক বলেছিস ছোটদা, আমিও যদি কোনোদিন ইনকাম করতে পারি, তাহলে সেই টাকাটা সবার আগে আমার বড়দা বড় বৌদির হাতে তুলে দেব, তবেই তো আমার জীবনটা সার্থক হবে। থাক, তোকে আর অত পাকামো করতে হবে না। এবার তো শুধু তোকে নিয়েই চিন্তা রে। তোকে এবার একটা ভালো সুপাত্রের হাতে তুলে দিতে পারলেই আমরা নিশ্চিন্ত। না বড়দা, এমন করে কেন বলছো? আমি বিয়ে করব না। ও বৌদি, তুমি দাদাকে বলো না, আমি কিন্তু বিয়ে টিয়ে করব না। তা বললে কি আর হয় রে পাগলি, বিয়ে তো সবাইকেই করতে হয়। তোর একটা নতুন সংসার হবে, নতুন মানুষজনদেরকে নিয়ে দেখবি, তুই তখন খুব সুখে থাকবি, তখন হয়তো আমাদের কথা তুই ভুলেই যাবি। না বৌদি, এভাবে বলো না, আমি তোমাদের কথা কখনোই ভুলতে পারবো না। আচ্ছা হয়েছে, চল এবার। ও পুতুল, সুদীপ, কোথায় গেলি রে তোরা সব? ও মাসি এসেছো? হ্যাঁ, আমাদের কি সৌভাগ্য গো।
অনেকদিন পরে তোমাকে দেখলাম। তা কেমন আছো বলো? ভালো আছো তো? হ্যাঁ রে বাবা, ভালো আছি। তোরা সব ভালো আছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ মাসি, আমরা খুব ভালো আছি। বিবেক কাজে গেছে বুঝি? আর পুতুল কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। পুতুল কলেজে গিয়েছে গো মাসি, একটু পরেই চলে আসবে হয়তো। দাঁড়াও, আমি বৌদিকে ডাকি। বৌদি, ও বৌদি, কে এসেছে দেখো। কে এলো রে সুদীপ? আরে এই দেখো, আমাদের মাসি এসেছে গো, আমার মায়ের ছোট বোন। তোমার সাথে তো কোনোদিনও আলাপই হয়নি। ও মাসি, এই দেখো, এই হচ্ছে আমার লক্ষ্মী বৌদি। খুব যত্ন করবে কিন্তু তোমাকে, দেখে নিও। থাক সুদীপ, অত বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না আমার নামে। প্রণাম নেবেন মাসিমা? থাক থাক, অত প্রণাম করতে হবে না। আচ্ছা, আপনি বসুন, আমি আপনার জন্য চা জল খাবারের ব্যবস্থা করি। সুদীপ, তুমি কিন্তু মাসিমার সাথে থেকো। ঠিক আছে বৌদি, তুমি যাও। তা হ্যাঁ রে সুদীপ, তোর এই ব্যবসা বাণিজ্য কেমন চলছে বল? শুনলাম তুই নাকি ব্যবসাতে খুব উন্নতি করেছিস। হ্যাঁ, ওই দোকানটা একটু বড় করেছি মাসি, এই সবই তোমাদের আশীর্বাদ। ও, ভালো ভালো। তা খুব আয় উন্নতি হয়েছে বুঝি? মানে ওই ব্যাংক ব্যালেন্স করেছিস তো? না না মাসি, সেরম কিছু না। আসলে আমাদের এত বড় সংসার সামলাতে দাদার একার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছিল, তাই দাদাকে একটু সাহায্য করাই চেষ্টা করছি। আর ওই বোনটাও বড় হয়ে গিয়েছে, ওর বিয়ের দায়িত্বও তো নিতে হবে তাই না? ওর জন্য একটু একটু করে বৌদির কাছেই জমিয়ে রাখছি। বৌদিই আমাদের সব। এ কি রে, তা তোর নিজের জন্য কিছু রাখিসনি? এ কি বলছো মাসি? আমার আবার আলাদা করে কি রাখবো? দাদা বৌদি এতদিন ধরে আমাদের জন্য করে এসেছে, আজ যদি দাদাকে একটু সাহায্য করতে পারি তাহলে তো খুব ভালোই হয়। আর তাছাড়া দাদা তো আর এটা নিজের কাজে লাগাচ্ছে না, এটা তো আমাদেরই সংসার, আমরা সবাই এই সংসারেই তো থাকি। হ্যাঁ, সে তোরা সবাই একসাথে থাকিস সেটা খুব ভালো কথা, কিন্তু সংসারে কত খরচ হয় সেটা কি জানিস? মানে তোদের সব হিসাব দেয় তো তোর দাদা? না, তা দিতে যাবে কেন? কিন্তু আমি জানি আমার দাদা খুবই ভালো, আমার দাদার মতো মানুষই হয় না। তবে তুই যাই বলিস, তোর বৌদিকে কিন্তু আমার সুবিধে লাগলো না। তোর দাদাকে ভালো মানুষ পেয়ে আবার বুঝিয়ে সুঝিয়ে ভিতরে ভিতরে কোনো কারসাজি করছে না তো? মানে তোর সব সম্পত্তি লুট করে নিতে চাইছে না তো? না না, এ কি বলছো মাসি? এ হতেই পারে না। তোদের এখন বয়স কম, তাই কি হতে পারে আর কি হতে পারে না সেই সব এখন তোরা বুঝতে পারছিস না। প্রথমে ভালো মানুষ সেজে তোদের সব সম্পত্তি লুট করবে, আর তারপর তোদের ভিখারি করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। এসব কত দেখলাম রে। আর শুনেছি আমার জামাইবাবুরও তো অনেক সম্পত্তি ছিল, তা সেসবের ভাগ দিয়েছে তো তোদের? না, হ্যাঁ আমি তো শুনলাম বাবার ক্যান্সার হয়েছিল, তাই ওনার চিকিৎসাতে তো সব খরচ হয়ে গেছে, আর তো কোনো সম্পত্তি ছিল না। ওরে, তোরা তখন খুব ছোট, তোদের বোঝার ক্ষমতা হয়নি তখন। আর বিবেক তখন এ বাড়ির বড় ছেলে, তাই জামাইবাবু সব সম্পত্তির দায়িত্ব কিন্তু বিবেককেই দিয়ে গেছিল। ওনার চিকিৎসাতে কতটুকুই বা খরচ হয়েছে। কি বলছো কি তুমি মাসি? এটা সত্যি? সত্যি নয় তো কি রে, আমি কি মিথ্যে কথা বলছি? তোকে ভালো মানুষ পেয়ে তোর বৌদি তোর দাদাকে দিয়েই এসব করাচ্ছে, আর তোর দাদাও সেই তালেই নাচছে। এটা বুঝতে পারছিস না? ও, এই ব্যাপার। তাহলে তো আমাকে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। করতে হবেই তো। আমি বলি কি, তোর বৌদিকে এ বাড়ি থেকে বের করে দে, তাহলেই দেখবি সব দিক বজায় থাকবে। বিবেকও তখন আর কারোর কান ভাঙানি পাবে না, আর তোর সব সম্পত্তির দিকে ফিরেও তাকাবে না।
তখন তুই তোর সম্পত্তি সব হিসেব নিজেই রাখতে পারবি। তাই করতে হবে। খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিতে হবে। আজকে আসুক দাদা বাড়িতে, কালকের মধ্যেই এর একটা হেস্তনেস্ত করতেই হবে। হ্যাঁ রে বিবেক, শুনলাম সুদীপ তোর আর বৌমাকে ওই ঘরে ডেকে পাঠিয়েছে, কিছু জরুরি দরকার আছে বুঝি? হ্যাঁ, কি একটা আলোচনা করবে বলল, কোনো কিছুর হিসেব জানতে চায় মনে হয়। হিসেব? দেখ আবার সম্পত্তির হিসেব চাইছে না তো? হ্যাঁ, তাও হতে পারে, দেখা যাক। তাহলেই বোঝ, এতদিন ধরে দুধ কলা দিয়ে তুই কি কারসাপটাই না পুষেছিস। যাদের জন্য সর্বস্ব ঢেলে দিলি তারাই আজকে তোর থেকে সব হিসাব বুঝে নিতে চাইছে। তাই তো দেখছি। আরে সুযোগ দিলে চলবে না, যা হবে এক্ষুনি হবে। দাদা, বৌদি, এবারে এসো। ওই ডাক এলো। চলো মাসি, বসার ঘরে যাই। না, আমি আবার গিয়ে কি করব, তুই যা। না না মাসি, তুমি চলো, তোমার সামনেই সব কিছু হওয়ার দরকার আছে। কি হয়েছে রে সুদীপ, ডাকছিলিস আমাকে? হ্যাঁ, ডাকছিলামই তো। এখানে দাঁড়াও চুপ করে। কি হয়েছে ছোটদা, তুই সবাইকে ডাকলি কেন একসাথে? কারণ আছে নিশ্চয়ই, তাই ডাকলাম। এবার বল, তোর কি বলার আছে? বলবোই তো দাদা। তুমি ভালো করেই জানো তোমাকে আর বৌদিকে আমি কি চোখে দেখে এসেছি। মাকে তো হারিয়েছি সেই কোন ছোটবেলায়, তোমার মুখ থেকেই শোনা। আমার তখন 8 বছর আর বোনের 5 বছর, আর তার বছর 2 পরেই বাবাকেও হারিয়েছি। তুমি তখন সবার বড়, তোমার বয়স তখন 20। তাই আমাদের দেখভালের জন্য তোমাকে খুব কম বয়সেই বিয়ে করতে হয়েছিল। পাশাপাশি একটা ছোট চাকরিও খুঁজে নিয়েছিলে তুমি। আস্তে আস্তে বৌদি আমাদের মায়ের জায়গাটা দখল করে নিল, আর তুমি বাবার দায়িত্ব পালন করছিলে। আস্তে আস্তে আমাদের বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনার খরচটাও বাড়তে লাগলো। তোমার পক্ষে আর আমাদের দুজনের পড়াশোনার খরচ সামলানোটা অসম্ভব হয়ে পড়েছিল। তখন আমি ঠিক করি যে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে ইনকাম করব, যাতে তোমার একটু সচ্ছল হয়। তাই তুমি আমাকে একটা ছোট দোকানও করে দিয়েছিলে, আর আমার প্রচেষ্টায় ওই ছোট দোকানটা আস্তে আস্তে বড়ও হয়ে ওঠে। হ্যাঁ ছোটদা, সেটা তো আমরা সবাই জানি। হ্যাঁ জানি, আমরা সবাই সেটা জানি, কিন্তু কিন্তু এই মহিলাটা সেটা জানতো না। আর তাই আমার দেবতার মতো দাদা আর দেবতুল্য বৌদির নামে এমন বাজে মন্তব্য করেছে আমার কাছে। কি বলছিস কি তুই সুদীপ, আমি আবার কি করলাম? তুমি জানো না তুমি কি করেছো? তুমি দাদা বৌদির নামে আমার কান ভাঙিয়েছো, তাদের নামে মিথ্যে অপবাদ করেছো আমার কাছে। শুধু তাই নয় সুদীপ, উনি তোর নামেও বদনাম করতে আমার কাছেই এসেছিল। আমাদের সুখের সংসারকে ভাঙতে এসেছেন উনি। আমার তো প্রথমেই ওনাকে দেখে সন্দেহ হয়েছে। যে মাসি মা মারা যাবার পর একবারও দেখতে এলো না আমাদেরকে, কোনো খোঁজ খবরও নেওয়ার চেষ্টা করেনি, সে আজকে হঠাৎ আমাদের বাড়িতে কি করতে? আমি আর দু চোখে দেখতে পাচ্ছি না ওনাকে। দাদা, তুমি এক্ষুনি ওনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। আমি আর সহ্য করতে পারছি না। আমার দাদা বৌদির নামে যে বদনাম করবে তাকে আমি এক নজরও সহ্য করতে পারি না। শুনলে তো মাসি, আমার ভাই কি বলল? তুমি এখন আসতে পারো। সত্যি সুদীপ, আমি কখনোই ভাবতে পারিনি তুই আমাদেরকে এতটা ভালোবাসিস। আজ মনে হচ্ছে আমি সত্যিই খুব ভাগ্যবান রে, তোদের মতো একটা দেওর আর ননদ পেয়েছি আমি। তাই আমি সারা জীবন ভগবানের কাছে কৃতজ্ঞ থাকব। একদম সত্যি গো সরমা, এটা হয়তো আমার গত জন্মের কোনো পুণ্যের ফল। না না বর্দা, পুণ্য আমাদেরই, তোমাদের মতো দাদা বৌদি পেয়েছি। আমি সারা জীবন ধরে তোমাদেরকে আগলে রাখতে চাই। হ্যাঁ, যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের জীবনে, আমরা যেমন একসাথে ছিলাম তেমন একসাথেই থাকবো। কেউ আমাদের আলাদা করতে পারবে না।